নমস্কার। পাঁচমেশালি গল্পে আবারও সবাইকে স্বাগত। আমি বন্দনা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি পাঠ করে শোনাব আরও একটি ছোট গল্প, অরুণাভ দত্তের লেখা মনীষা। ছোটবেলা থেকেই মনীষা দেখেছেন যে তাঁর বাবা ভাঙন জিনিসটা মোটে সহ্য করতে পারতেন না। ভেঙে ভাগ হওয়া, বিচ্ছেদ, ভেদাভেদ, চোখের সামনে এসব দেখলে খুবই বিচলিত হয়ে পড়তেন। বিশাল একান্নবর্তী পরিবার ছিল মনীষাদের। একবার তাঁর মা আর ছোট কাকিমার মধ্যে কি এক বিষয় নিয়ে বচসা হওয়ায় মনীষার ছোট কাকা রেগে মেগে বললেন, এর চেয়ে ভালো হাড়ি আলাদা হয়ে যাক। কথাটা শুনে মনীষার বাবা এত কষ্ট পেয়েছিলেন যে 2 দিন অন্ন জল স্পর্শ করেননি। তিনি যে দেশভাগের ভুক্তভোগী, নারায়ণগঞ্জে তার পিতৃপুরুষের ভিটে, আম কাঁঠালের বাগান, কৈশোরের বন্ধু, শৈশবের সুখস্মৃতি সবই ফেলে এপারে চলে আসতে বাধ্য হয়েছিলেন। দেশের ভাঙনের জেরে ছিন্নমূল উদ্বাস্তু হয়ে অন্যের দেশে চলে আসা, দীর্ঘদিন কলোনিতে অস্বাস্থ্যকরভাবে বাস করার অভিজ্ঞতা কেমন তিনি তা ভালো রকম জানতেন। অন্য কোথাও কোনো ভাঙনের আভাস পেলেই তাই দিশেহারা হয়ে পড়তেন ভিতরে ভিতরে। শৈশব থেকে মনীষার নিজের বাড়িটাই ছিল তাঁর দেশ। যৌবনে হঠাৎ একদিন তার দেশটা প্রবাস, আর বাড়িটা পরের হয়ে গেল। বিয়ের পরদিনই মনীষাকে বরবেশী ওই অচেনা লোকটির হাত ধরে চলে আসতে হলো তার শ্বশুর বাড়িতে, তার নতুন দেশে। সেখানে সব অচেনা লোকজন, আলাদা নিয়ম। সেদিন মনীষা বুঝতে পেরেছিলেন বাবার কষ্টটা, বুঝেছিলেন জন্ম থেকে বেড়ে ওঠার পরিচিত পরিসর ছেড়ে চলে আসতে বুকের ভিতরটা কেমন তোলপাড় করে। যেন দেশ ভাগেরই যন্ত্রণা সেদিন বিদ্ধ করেছিল মনীষাকে। মনে হয়েছিল তাঁর সত্তার মাঝখান দিয়ে টাঙানো হয়েছে কাঁটা তার, যার একদিকে বাপের বাড়ি, অন্যদিকে শ্বশুর বাড়ি। আবার মনীষার কোলে যখন অনিন্দ এলো, তখন তার চারপাশে ডালপালা মেলল এক নতুন জগৎ। মনীষার স্বামী সোমনাথবাবু মধ্য বয়সে স্ত্রীর নামে একটা ফ্ল্যাট কিনে তাদের শরিকি বাড়ি ছেড়ে সপরিবারে সেখানে চলে গেলেন। মনীষা ফের খুঁজে পেলেন তাঁর একেবারে নিজস্ব একটি দেশ। সেই দেশে স্বামী ছেলেকে নিয়ে তার সুখের সংসার। আবার স্বামীর মৃত্যুর পরই অনিন্দই হয়ে দাঁড়ালো মনীষার একমাত্র আশ্রয়, তাঁর জগৎ। তারপর ছেলের বিয়ে দেওয়ার পরে মনীষার একদিন মনে হলো তার এই দেশটাও হয়তো ভেঙে ভাগ হয়ে গিয়েছে। অনিন্দর আইবুড়ো ভাতের দিন মনীষার ছোট ননদ যখন ইয়ার্কি করে বলেছিলেন, তাহলে এবার মায়ের পালা শেষ হলো, কাল থেকে ছেলে বউয়ের জিম্মায় রইল। তখন মনীষাও কথাটা হালকাভাবে নিয়ে উত্তর দিয়েছিলেন, বাঁচলাম ভাই, জন্ম দিয়েছি, কষ্ট করে মানুষ করেছি, এখন বউ এসে দায়িত্ব নিক, আর আমি হাঁপ ছেড়ে বাঁচি। কিন্তু পরে মনীষা বুঝলেন যে যতখানি সহজে কথাটা বলেছিলেন, বাস্তবে তা মেনে নেওয়া ততখানি কঠিন তাঁর পক্ষে। ছেলের বিয়ে দেওয়া নিয়ে তার এত উৎসাহ, তা মুহূর্তে মিলিয়ে গেল বাড়িতে নববধূর আগমনে। মনীষা দেখলেন তার পুত্রবধূ সোহিনীর আলতা পায়ের ছাপ সদর দরজা পেরিয়ে চলে যাচ্ছে ছেলের ঘরে। তখন যে কথাটি রসিকতা বলে মনে হয়েছিল,
সেই কথাই এখন ভিন্ন সুরে তার কানে বাজতে লাগলো। এবার মায়ের পালা শেষ হলো। নবদম্পতিকে আশীর্বাদ করে যখন ছেলের হাত সোহিনীর হাতে তুলে দিলেন মনীষা, তখন আনন্দের সঙ্গে সঙ্গে একটা আশঙ্কাও বিঁধতে লাগলো কাঁটার মতো। তবে কি সত্যি অনিন্দ মায়ের জীবনবৃত্তের বাইরে চলে গেল? তারপর একদিন ওই আশঙ্কায় স্থির বিশ্বাসে বদলে গেল একটি সামান্য ঘটনায়। একদিন দুপুরে বেগুনি ভেজেছিলেন মনীষা। বেগুনি অনিন্দর খুব প্রিয়। সোনামুগের ডালের সঙ্গে বেগুনি, আলুনি কিংবা বকফুল, কুমড়ো ফুলের বড়া ভাজা পেলে অনিন্দর আর কিচ্ছু চাই না। সেদিনও খেতে বসে একটা বেগুনি শেষ করে যখন আর একটা নিতে যাচ্ছে অনিন্দ, তখন সোহিনী বাধা দিল। ঠান্ডা গলায় বলল, তুমি যে প্রমিস করেছিলে ভাজাভুজি আর ছোবে না। অনিন্দ জিভ কেটে বেগুনিটা নামিয়ে রাখলো দেখে মনীষার একটু খারাপ লাগলো। বললেন, থাক না বৌমা, মুখের জিনিসটা খেয়ে নিক। শাশুড়ির কথায় সোহিনীর কোনো ভাবান্তর ঘটল না। সে কঠিন চোখের ইশারায় অনিন্দকে বারণ করল। অনিন্দ সামান্য অধৈর্য গলায় মায়ের উদ্দেশ্যে বলল, তুমি এভাবে বললে আমি নিজেকে কন্ট্রোল করব কিভাবে মা? এসব ভাজাভুজি আমাকে আর দিও না। ঘটনাটা আপাতভাবে তেমন কিছুই নয়, তবু সেই ঘটনার জেরেই বৃহৎ এক ভাবান্তর এলো মনীষার মনে। তিনি রান্নাঘরে গিয়ে চোখের জল মুছলেন। তার মনে এই ধারণা বদ্ধমূল হলো যে অনিন্দ তার জীবনের যে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, সেখানে মায়ের গুরুত্ব সামান্যই। অনিন্দর সঙ্গে সোহিনীর আলাপ কলেজে। ওদের প্রেম পর্ব শুরু হওয়ার পর অনিন্দ একদিন সোহিনীকে সঙ্গে নিয়ে মনীষার আলাপ করিয়ে দিয়েছিল। সোহিনী ভালো গান গায়, স্বভাবটাও ভারী মিষ্টি। দেখার পর সোহিনীকে তাই ভালো লেগেছিল মনীষার। সোমনাথবাবু চলে যাওয়ার পর মনীষাই বিয়ের জন্য ছেলেকে জোড়াজুড়ি করেন। তোর বাবা যে আমাকে এক্কেবারে একলা করে দিয়ে চলে গেল, সোহিনীকে তাড়াতাড়ি নিয়ে আয়, আমরা দুটিতে মিলে কত সুখ দুঃখের গল্প করব। কিন্তু সোহিনী এলেও সেসব আর করা হয়নি মনীষার। কত সুখ দুঃখের বৃত্তান্ত ধামাচাপা পড়ে গিয়েছে তার পাহাড় প্রমাণ অভিমান আর উদ্বেগের নিচে। এখন মনীষা প্রতি মুহূর্তে দাড়িপাল্লার দুদিকে অবিবাহিত অনিন্দ আর বিবাহিত অনিন্দকে বসিয়ে ওজন করে দেখেন যে কার কাছে মায়ের গুরুত্ব বেশি। নিত্যদিনে নানা ঘটনায় এই সংসার ও ছেলের জীবনে নিজের অপ্রয়োজনীয়তার কথা বারবার চোখে পড়তে লাগলো মনীষার। অনিন্দকে যে রঙের শার্টে কখন ওই ভালো লাগতো না মনীষারই, সোহিনীর পছন্দ অনুযায়ী সেই রঙের শার্টগুলো পরেই অফিস যায় অনিন্দ। সোহিনীকে অনিন্দর টিফিন গুছিয়ে দিতে দেখে কেন যে কষ্ট পান মনীষা তা নিজেও বুঝতে পারেন না। ইদানিং ঘরে পাতা দইয়ের বদলে সোহিনীর কিনে আনা লো ফ্যাট দই ভালো লাগছে অনিন্দর। এভাবে প্রতিনিয়ত অনিন্দর জীবনে সোহিনীর ছায়া দীর্ঘ হচ্ছে দেখে মনীষার মনে ব্রাত্য হয়ে পড়ার ভীতিটা আরও জেঁকে বসে। এ সংসারে সকলের জন্য রান্নাবান্না এখনও মনীষাই করেন। সোহিনী দুই একবার রান্নাঘরে টুকিটাকি এক্সপেরিমেন্ট করতে গিয়েছিল, কিন্তু বরাবর রান্নাটা নিজে করতেই পছন্দ করেন মনীষা। একদিন সোহিনী অনিন্দকে বলেছিল, মামুনির বয়স হয়েছে, আর কতদিন হাত পুড়িয়ে রান্না করবে, আমাকেও তো কিছু করতে দেবে না। আচ্ছা, তোমাদের এখানে ভালো রান্নার দিদি পাওয়া যাবে না? প্রস্তাবটা মনে ধরায় অনিন্দ অবিলম্বে একটা ভালো রাঁধুনির বন্দোবস্ত করেছিল। সেদিন রাতে সে কথাই মনীষাকে বলতে গেল অনিন্দ। মা, নেক্সট উইক থেকে তোমার কষ্ট করে রান্না করার বিশ্রাম। আমি একটা ভালো রান্নার দিদির খুঁজে পেয়েছি,
মায়ের হাসি মুখ দেখার আশায় ছিল অনিন্দ, কিন্তু ঘটল তার বিপরীত। মনীষা যে খানিক পিটপিটে স্বভাবের, যাকে তাকে রান্নাঘরে ঢুকতে দেওয়ায় যে তার বরাবর আপত্তি, কিংবা অচেনা কারো হাতের রান্না খেতে যে তিনি অপছন্দ করেন, সে কথা মোটেই খেয়াল ছিল না অনিন্দর। সুতরাং মায়ের সঙ্গে পরামর্শ না করেই অনিন্দ রাঁধুনি ঠিক করেছে ভেবে মনীষা মেজাজ হারালেন। তার অনেক দিনের জমে থাকা ক্ষোভ অভিমান এই অবসরে তীব্র বাক্যস্রোত হয়ে বেরিয়ে এলো। বললেন, চাকরি পাওয়ার পর থেকে এতদিন তো মায়ের কষ্টের কথা মনে হয়নি, এখন বিয়ের পরে কি হলো তোর? মায়ের জন্য দরদ একেবারে উথলে উঠল যে। এই আকস্মিক প্রতিক্রিয়ার জন্য তৈরি ছিল না অনিন্দ। সে তো একেবারে হাঁ। বলল, তার মানে? তোর বউকে কি হেসেল ঠেলতে হয়েছে আজ পর্যন্ত? তাহলে আদিক্ষেতা করে আবার রান্নার লোক রাখার কি দরকার? তুমি যাকে ঠেস দিয়ে কথাগুলো বললে মা, সেই সোহিনীই কিন্তু তোমার কষ্ট লাঘব করবার জন্য প্রস্তাবটা দিয়েছিল। সে তো অপরাধ বোধ থেকে বলেছে। একটা জোয়ান মেয়ে থাকতে এই বুড়ি মানুষ একা খেটে মরছে, এটা যাতে চোখের সামনে তাকে দেখতে না হয় সেই জন্য। এবার সোহিনীও আর চুপ থাকতে পারল না। সে বলল, এসব কি বলছো মামুনি? তুমি তো কখনো আমাকে কিচেনে ঢুকতেই দাওনি। হেল্প করতে গেলে উল্টে গজগজ করেছো। আমি নাকি রান্নায় তেল বেশি দিই, মশলাপাতি অপচয় করি, গ্যাসে শ্রাদ্ধ করি, আর তুমি এখন উল্টো সুর গাইছো। নিজেকে কেমন যেন কোণঠাসা মনে হয় মনীষার। বলেন, তোরা কর্তা গিন্নি মিলে যুক্তি করে আমাকে কথা শোনাতে এসেছিস? এত গলগ্রহ হয়ে গেছি তোদের কাছে? অনিন্দ উত্তেজিত গলায় বলল, কি কথার কি মানে করছো তুমি? বাক বিতণ্ডা আরও চরমে ওঠে। মা ছেলে দুজনেই দুজনের রুদ্রমূর্তি দেখে একেবারে তাজ্জব বনে যায়। সেই থেকে দুজনের মধ্যে কথাবার্তা প্রায় বন্ধ। মা ছেলের ঘর পাশাপাশি। এখন পাশের ঘরের দেওয়াল দেখলে মনীষার মনে হয় যেন কাঁটা তার দেশটাকে দুভাগ করেছে। তখনই সেই ভাঙনের যন্ত্রণা আরও তীব্র হয়ে ওঠে তার বুকের ভিতর। ডিসেম্বরের 13 তারিখ, 1 বছরের বিবাহবার্ষিকী উপলক্ষে অনিন্দ অফিস থেকে ছুটি নিয়ে সকাল সকাল সোহিনীর সঙ্গে কালীঘাটে গিয়েছে পুজো দিতে। সেখান থেকে ওরা যাবে সোহিনীর বাবা মাকে প্রণাম করতে। সোহিনীর বাড়িতে লাঞ্চ করে বিকেলে একটা সিনেমা দেখে বাড়ি ফিরবে। ডিনারও বাইরে সেরে নেবে কোথাও। মনীষা এসব জানতে পেরেছেন বাড়ির কাজের মেয়েটির কাছ থেকে। 2 দিন হলো মনীষার ধুম জ্বর। সকালে যখন অনিন্দরা বেরুচ্ছে তখন মনীষা অঘরে ঘুমুচ্ছেন। কাজ সেরে চলে যাওয়ার আগে কাজের মেয়েটি বলে গেল, বেরোনোর আগে বৌদি তোমায় ডাকতে এসেছিল। তোমার ছেলে তাকে বললে যে মায়ের শরীর ভালো নয়, ডেকো না, যতক্ষণ পারে ঘুমুক। তারপর কোথায় যাচ্ছে কি বৃত্তান্ত সব আমায় বলে গেল। মনীষা ভাবলেন, ভালোই হয়েছে, এমন শুভ দিনে মায়ের মুখ না দেখাই ভালো। কাজের মেয়েটি চলে গেলে ফ্ল্যাট খাঁ খাঁ করতে লাগলো। মনীষার জ্বর ছেড়ে গিয়েছে, তবে শরীর এখনও দুর্বল। মাথায় যন্ত্রণা হচ্ছে, হৃদয় ভারী নিঃসঙ্গতার যন্ত্রণায়। শুধু ভাবছেন বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ছেলে, ছেলের বউয়ের সংসার, এই সবের মধ্যে কোনখানটি তার নিজের। মনীষা কি খাবেন সেই চিন্তা না করে বেরিয়ে গিয়েছে ওরা। অভিমানে মনীষা ঠিক করলেন আজ উপোস করে থাকবেন। ইদানিং তার মনে হয় সোমনাথবাবু তার জন্য যে টাকা রেখে গিয়েছেন সেটুকু সম্বল করি কোনো বৃদ্ধাশ্রমে চলে যাবেন। কারণ যে সংসারকে তিনি প্রাণ দিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলেন, আজ থেকে চৌহদ্দি থেকেই ক্রমশ তিনি মুছে যেতে বসেছেন।
এ যন্ত্রণা তার কাছে অসহনীয়। হঠাৎ ফ্ল্যাটের ডোরবেল বাজল। দরজা খুলে মনীষা দেখলেন পিস্তুত বোন শিপ্রা এসেছেন। বাড়ির কাছাকাছিই থাকেন, তবুও বহু দিন দুজনের দেখা সাক্ষাৎ নেই। শিপ্রা তার জন্য ভাত আর মাছের ঝোল রান্না করে টিফিন ক্যারিয়ারে ভরে এনেছেন। অনিন্দুই সকালে তাকে ফোন করে বলেছে মায়ের জন্য কিছু একটু রান্না করে আনতে। শুনেই তো মনীষা রেগে আগুন। শুধু শুধু তোর ঝঞ্ঝাট বাড়াতে গেল কেন? শিপ্রা বলেন, ও কি কথা দিদি, তুমি কি আমার পর? আপন ভাবলে দিদি বেঁচে আছে কি না মাঝে মাঝে সে খবর অন্তত একবার নিয়ে যেতিস। শিপ্রা বোঝান, রাগ করো না দিদি, জানোই তো বাড়িতে আমার কতগুলো অবলা প্রাণী রয়েছে, ওদের নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকতে হয়। আমি বেশিক্ষণ বাড়ির বাইরে থাকলে কে আর ওদের সময়ে সময়ে খেতে দেবে বলো দেখি? রাস্তার কুকুর বেড়ালগুলোকে এখনও পুষে রেখেছিস বাড়িতে? ওদের লোম টোম পেটে যাওয়া কিন্তু ভালো নয়, ঘরদোরও নোংরা করে। আমারও সবের ভয় নেই। মানুষের শরীর থেকে কি রোগ ছড়ায় না, তা বলে রোগীকে রাস্তায় বার করে কি কেউ দেয়? তুই পারিসও বটে। জানোই তো, স্বামী চলে যাওয়ার পর এক্কেবারে একলা হয়ে পড়েছিলাম। ভগবান ছেলে মেয়েও দিলেন না, কিন্তু ওরা এসে আমার সব দুঃখ একাকিত্ব এক্কেবারে দূর করে দিল। ওরাই আমার সব, ওদের ছেড়ে আমি এক দণ্ডও থাকতে পারি না। তুমিও একটা পুষে দেখো না দিদি, ওদের ভালোবাসায় বাধা পড়ে যাবে। আর আমি কারো ভালোবাসায় বাধা পড়তে চাই না রে। আমার এই জন্মের মতো যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। নিজের সন্তানই ভালোবাসার প্রতিদান দিতে জানে না, আর কুকুর বেড়ালের ভালোবাসা, যাকে গর্ভে ধরেছি, কষ্ট করে বড় করেছি, এখন তার কাছে মা দু চক্ষের বিষ। শিপ্রার কাছে মনীষা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকেন। সব শুনে শিপ্রা বলেন, দিদি, সব দানেরই যদি প্রতিদান আশা করো, তবে সেটাকে আর ভালোবাসা বলছো কেন? আমি যে কুকুর বেড়ালগুলোকে যত্ন করি, তার বদলে ওদের থেকে আমি কি আশা করব? কান্না ধরা গলায় মনীষা বলেন, এসব কি বলছিস? পোষা কুকুর বেড়াল আর নিজের সন্তান কি এক হলো? ইচ্ছে হয় সব ছেড়ে ছুঁড়ে চলে যাই কোথাও। মনীষার হাতের উপর হাত রাখেন শিপ্রা। কেন যাবে দিদি? এখানে কেউ কি তোমার পর? শিপ্রার হাতখানি সরিয়ে দেন মনীষা। সে তুই বুঝবি না। শিপ্রা চলে গেছেন অনেকক্ষণ। মনীষা আলমারি খুলে সেলাইয়ের বাক্স বার করছিলেন। হঠাৎ তার চোখে পড়ল নিচের একটা তাকে অনেক শাড়ির ভিড় থেকে উঁকি দিচ্ছে একটা পুরনো লাল রঙের শাড়ি। সঙ্গে সঙ্গে বহুকাল আগের এক দুঃখের স্মৃতি এসে মনীষাকে ভাসিয়ে নিয়ে গেল। বিয়ের পর মনীষার প্রথম জন্মদিনে সোমনাথবাবু মনীষাকে শাড়িটা উপহার দিয়েছিলেন আর বলেছিলেন, এটা পরে আজ সন্ধ্যায় আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে। আনন্দের অতিশয্যে চটপট তৈরি হয়ে নিলেন মনীষা। কিন্তু বিধিবাম, তাঁদের বেরুনার মুহূর্তে সোমনাথবাবুর পিস্তুত বোন, তার স্বামী, তাদের 3 ছেলে মেয়ে নিয়ে আগাম খবর না দিয়ে হঠাৎ বাড়িতে এসে হাজির। সোমনাথবাবুর বিধবা মা মনীষাকে বললেন, বৌমা, শিগগিরই কাপড়টা বদলে চা, ওদের জলখাবারের ব্যবস্থা করো। মনীষার শুকনো মুখখানি দেখে সোমনাথবাবু বলেছিলেন, মা, আজ ওদের চা জলখাবারটা তুমিই একটু ম্যানেজ করে দাও না। শুনে বৃদ্ধা গম্ভীর মুখে বললেন, ভর সন্ধ্যায় অতিথিকে বসিয়ে রেখে তোরা সিনেমায় যাবি, আর এই বুড়ি মানুষটা অতগুলো লোকের জন্য চা জলখাবার তৈরি করবে? সমাধান দেওয়ার একটা চেষ্টা করেছিলেন সোমনাথ। বলেছিলেন, তাহলে চট করে বাইরে থেকে কিছু একটু খাবার কিনে আনি। থাক, দরকার নেই, ওরা আজ কিছু না খেয়েই যাবে। সোমনাথবাবুর অসহায় অবস্থা লক্ষ্য করে মনীষার চোখের জল মুছে বিনা ব্যাক্যব্যয়ে হেসেলে গিয়ে ঢুকলেন। তারপর থেকে মনীষা ওই শাড়ি আর কখনো গায়ে তোলেননি।
পুরনো কান্নাটা যেন এখনও মনীষার গলার কাছে দলা পাকাচ্ছে। হঠাৎ মনীষার মনে হলো সেদিনের লাল শাড়ি পরা সদ্য বিবাহিতা বধূটির মুখে সোহিনীর মুখ ভেসে উঠেছে। মানুষ দুটি আলাদা হলেও কষ্টটা এক। চমকে উঠলেন মনীষা। তার মাথা ঝিমঝিম করছে। জলের বোতল নেবেন বলে খাটের পাশে রাখা টেবিলটার কাছে গিয়েছেন, সহসা থমকে গেলেন কয়েক মুহূর্ত। কিছুদিন আগে তার চশমার একটা ডাঁটি ভেঙে গিয়েছিল। সে কথা মনীষা কাউকে জানাননি, কিন্তু এখন দেখেন যে তার অগোচরে সেই চশমা কেউ মেরামত করিয়ে রেখে গিয়েছে টেবিলে। এমনকি তিনি কাউকে না বললেও তার প্রেশারের ওষুধ শেষ হওয়ার আগেই নতুন ওষুধের পাতা, তালমিছরির নতুন শিশি, হাঁটুতে মালিশ করার তেল সবই এনে রাখা আছে টেবিলে, যেমনটা আগেও থাকতো। বদলায়নি কিছুই। এছাড়া আরও একটা জিনিস রাখা আছে টেবিলে, একটি চকলেট, একটি নতুন শাল আর একটি বার্থডে কার্ড। কার্ডের ভিতর আলাদা দুটি হস্তাক্ষরে দুটি লাইন লেখা, হ্যাপি বার্থডে মামুনি, এবং এই বিশেষ দিনে তোমার জন্য আমাদের তরফ থেকে শুভ জন্মদিন মা। মনীষার এবার খেয়াল হয় আজ তো তার জন্মদিনও বটে। আনন্দের অশ্রু বাড়ি পতনে প্রবল ধস নেমেছে তার অভিমানের পাহাড়ে। হাতের লেখা দুটোয় চুমু দিলেন মনীষা। হঠাৎ শুনতে পেলেন কাছে পিঠে ছেনি হাতুড়ির দমাদ্দম শব্দ হচ্ছে। বারান্দায় এসে দেখলেন রাস্তার ওপারে দুটি বাড়ির মাঝখানে থাকা পুরনো উঁচু পাঁচিলটা ভেঙে ফেলছে কেউ। পাঁচিল ভাঙার শব্দটা যেন জুড়িয়ে দিচ্ছে মনীষার প্রাণ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার আরও গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।